Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বারুইহাটি গ্রামে। এই গ্রামেরই মঞ্জু ভাই, যিনি একজন ব্যবসায়ী, যিনি ঢাকাতে ব্যবসা করেন। তিনি ব্যবসা করার পাশাপাশি উনি ওনার গ্রামের বাড়িতে আপনার একটি গারলের খামার গড়ে তোলেন শখ করে। তো এই গারলের খামারটি দীর্ঘ 10 মাস আগে এইখানের যাত্রা শুরু। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে খুব সুন্দর সুন্দর কিছু গারল রয়েছে। তো উনি শখ করে খামারটি শুরু করেন, কিন্তু বর্তমানে উনি কর্মচারীর অভাবে কর্মচারী সমন্বয় করতে পারতেছেন না, যার কারণে উনি খামারটি আর পরিচালনা করতে পারতেছেন না। তো উনি এখন এই সমস্যার কারণে উনি গারলগুলো বিক্রি করে দিবেন। তো আমরা আজকে আপনাদেরকে সেই গারলগুলো দেখাবো এবং এগুলোর দরদাম জানানোর চেষ্টা করব, এবং আমরা আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব যে এই গারল কীভাবে লালন পালন করতে হয়, এই গারলের লাভ লস সম্পর্কে, এগুলোর কী ধরনের রোগ হয়ে থাকে এবং আপনারা এই গারলকে কী কী ধরনের ভ্যাকসিন করবেন সেই সম্পর্কে। তো আশা করছি গারল সম্পর্কে জানতে আপনারা সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, ভালো আছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাইজান, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে প্রথমে বলতেন। জি, আমার নাম মঞ্জু, আমি ঢাকাতেই থাকি, গার্মেন্টস অ্যাক্সেসরিজ বিজনেস করি। এটা আমার গ্রামের বাড়ি। আচ্ছা, এখানে আসলে এই শখের বসেই আমার এই গারল ফার্মটা করা। এটা মূলত উদ্যোক্তা ছিল আমার ওয়াইফ। আচ্ছা, সে দীর্ঘদিন সেটা নিয়ে সে ইন্টারনেটে স্টাডি করতেছিল। আচ্ছা, সে মনে করলো যে না, এটা হয়তো পাশাপাশি গ্রামে আমাদের প্রচুর জায়গা রয়েছে, পাশাপাশি যদি এই ফার্মটা যদি আমরা গ্রামে যদি চালু করতে পারি তাহলে হয়তো একটা ভালো একটা বিজনেস, সাপোর্টিং একটা বিজনেস হবে। আচ্ছা, সেই থেকেই আমি প্রথম এত মানে ইন্টারেস্টেড ছিলাম না। পরে দেখলাম যে আমি নিজেও কিছু স্টাডি করলাম, স্টাডি করে দেখলাম যে না, এটা একটা খুব লাভজনক একটা বিজনেস। তাই আমি নিজেও বেশ কয়টা ফার্ম পরিদর্শন করি। সেটা হচ্ছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, তারপরে এই উত্তরা একটা ফার্ম ছিল দিয়াবাড়িতে। ওগুলি দেখলাম যে মানে গারল নামটা আগে শুনি নাই, কিন্তু হ্যাঁ আগে শুনি নাই, কিন্তু আমার একটা কৌতূহল ছিল যে গারল এটা আবার কী জিনিস। আচ্ছা, আমি যখন ফিজিক্যালি দেখলাম যে দেশি ভেড়া, কিন্তু দেশি ভেড়া না। আচ্ছা, এটা একটু উন্নত জাতের ভেড়া, লেজগুলি বড়, কানগুলি বড়, সাইজও অনেক বড়। তো সেই দিকে আমি দেখে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, সেই থেকে আসলে নিজে মানে এর সাথে সম্পৃক্ত হওয়া এবং একটা ডিসিশন নিলাম যে আমি একটা গারলের ফার্ম দিব। আচ্ছা, তো এই খামারটা আপনি কতদিন ধরে এখন পরিচালনা করতেছেন? আমি শুরু করেছি 10 মাসের উপরে হলো, প্রায় 11 মাসের কাছাকাছি। তো এখানে আমি বাচ্চা কিনেছিলাম ছোট, সেই 4 মাসের বাচ্চা, 4 মাস, 3 মাস, কয়েকটা ছিল, 5টা ছিল বড়, মানে এই অ্যাডল আর কি। কিন্তু এখানে আনার পরে পাঁচটা বাচ্চা দেয়, আর বাকি যেগুলি ছোট ছিল এগুলি এখন সবগুলি প্রেগনেন্ট। আচ্ছা, হ্যাঁ, প্রায় এখন আপনার এখানে কতগুলো আছে? এখানে আছে মোট আছে এখানে আমার এখন 33টা আছে। 33টার মধ্যে ছেলেবেড়া, বাচ্চা ছেলেবেড়া আছে 2টা, আর মানে বড় ছেলেবেড়া 3টা, মোট 5টা ছেলেবেড়া, আর বাকি সব মেয়ে বেড়া। মানে টোটাল হচ্ছে 5টা পাঠা, মানে 5টা পাঠা বেড়া। আচ্ছা, আর বাকিগুলো সবগুলো ফিমেল? হ্যাঁ, সবগুলো ফিমেল পাঠি। এবং এখানে প্রায় 25-26টা মতো এখন প্রেগনেন্ট, মানে যেগুলো ফিমেল আছে। হ্যাঁ, ফিমেল আছে যেগুলি। আচ্ছা, তাহলে তো অনেকগুলোই মানে প্রেগনেন্ট। জি। আচ্ছা, তো আপনি যেগুলো এখন প্রেগনেন্ট আছে এগুলো মানে কতদিন পরে মানে বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে? এখানে এই আগামী 1 মাস পর থেকে বাচ্চা দেওয়া শুরু করবে। আগামী হয়তো 2-2.5 মাসের মধ্যে সবগুলি বাচ্চা দিয়ে দেবে। আচ্ছা, তাহলে তো আপনার 2-2.5 মাস পরে আপনার খামারে মাশাআল্লাহ অনেকগুলো গারল থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ সে তখন 50টা উপরে হয়ে যাবে, 50-55টা হয়ে যাবে। 50-50টার উপরে। আচ্ছা, তো আপনারা তো ঢাকাতে থাকেন, তো এখানে খামারটা কিভাবে পরিচালনা করতেছেন? এখানে আসলে আমার এখানে সংকটটা হয়ে গেছে মানে রাখালের সংকট। আচ্ছা, হ্যাঁ, এখানে রাখাল মানে ভালোভাবে রাখাল পাওয়া যাচ্ছে না, এটি হচ্ছে বড় সংকট। আমার ইচ্ছা ছিল খামারটাকে অনেক বড় করব। আচ্ছা, কিন্তু এখন আমি এই রাখালের জন্য আমি এটা মানে কন্টিনিউ করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, হুম, তো
তো এখন আপনি কি চিন্তা ভাবনা করেছেন, যেহেতু আপনার রাখালের জন্য মানে কঠিন হয়ে যাচ্ছে, মানে কি অবস্থা, মানে কি মনে করতেছেন যে খামার কি পরিচালনা করা এখন সম্ভব, এই যে কঠিন হয়ে যাচ্ছে? না, সম্ভাবনে আমি এই এই যদি ভালো লোক না পাওয়াতে আমি এই রিসেন্ট ডিসিশন নিয়েছি যে আমি হয়তো এটা আর কন্টিনিউ করতে পারবো না। কিন্তু বিজনেসটা খুবই লাভবান ছিল, কারণ যেহেতু আমি অনেক অনেক ঘুরে বুঝে দেখে শুনে চিন্তা ভাবনা করে আমি এটা যাত্রা শুরু করেছিলাম। তো এটা যদি আমি রাখি বা ছেড়ে দেই, এইটা এর চেয়ে বড় কথা, যদি কেউ যদি এটা এই ফার্মটা যদি করতে চায়, যারা নিজেরা শ্রম দিতে পারে বা প্রপারলি তাদেরকে দেখাশোনা করতে পারে, তাহলে আমি মনে করি গরু, ছাগল বা আদার্স যে এই প্রাণী অন্যান্য যে পশুগুলি আছে যেগুলি গৃহপালিত পশু, ওদের থেকে গারল পালাটা লাভ অনেক বেশি অবশ্যই। কারণ এখন এটা হচ্ছে যে এখন আমাদের এই ময়মনসিংহ জেলাতে আমার মনে হয় যে আমার জানা মতে আর দ্বিতীয় ফার্ম নাই। আমি এখানে এটা যখন মানুষের অ্যাভেলেবেল একটা এলাকায় হয়ে যাবে, তখন মানুষ বুঝবে যে না, এটা একটা লাভজনক বিজনেস। কিন্তু এখন যখন আমি এটা এখন কন্টিনিউ যদি করতে পারতাম, তাহলে আমি এখানে অনেক বেনিফিট লাভবান হতাম। আচ্ছা, একটা জিনিস বলি, আমরা কিন্তু এখন যেভাবে দর্শকদের আমাদের কাছে প্রতিদিনই প্রচুর ফোন আসে, আমরা রিসিভ করি, বা দর্শক যারা আছে, যারা নতুন নতুন খামারি উদ্যোক্তা ভাই এবং বোনেরা, তারা অনেকেই গারল এখন সন্ধান চাচ্ছে। আসলে বাংলাদেশে কিন্তু এই গারলের খামারটা দিন দিন খুব জনপ্রিয় হচ্ছে, যেহেতু এটা রোগ বালাই কম হয়, যার কারণে এটা অনেকেই এখন করতেছে এবং এটা লাভজনক হওয়া বিদায়। তো এটা আস্তে আস্তে ছড়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী হয়তো 2-4-5 বছরে দেখা যাবে যে প্রত্যেকটা জায়গাতেই আমরা এরকম গারল দেখতে পাবো। আচ্ছা, তো আপনি এখন তো শুধু কি কর্মচারী যে সমস্যাটা এটাই মানে বোধ করতেছেন, না আরো কোনো সমস্যা সম্মুখীন আপনি হয়েছেন এই খামারটা পরিচালনা করতে গিয়ে? না, আমার শুধু কর্মচারী সমস্যাটাই। কিন্তু এর মাঝে আমি এর আগে একটা কিছু জিনিস বলতে চাই, যেটা হলো আমি ওই যে গারল যদি কেউ পালন শুরু করতে চায়, তাহলে আমি মনে করব যে অনেকে আছে শিক্ষিত ছেলে যারা পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে না, এই বেকার ঘুরতেছে বা বিদেশের জন্য দৌড়াদৌড়ি করতেছে। আমি মনে করি একটা লোক যদি বিদেশে না যেয়ে 8 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করে বিদেশে না যেয়ে সে যদি গারলের ফার্ম যদি সে শুরু করে এবং এটা যদি সে প্রপারলি যদি শ্রম দিতে পারে, এখান থেকে যে বেনিফিট আসবে এটা সে কল্পনা করতে পারবে না বেনিফিটটা। মানে এটা তার বিদেশে যে টাকাটা স্বাভাবিকভাবে, মানে সবাই তো আর মানে ওরকম ভালো টাকা আয় করতে পারে না, স্বাভাবিক একটা আয় থাকে। দেখি যে আমরা যারা প্রবাসে যাই 30,000 35 40 এরকমই তো তাদের আয়টা থাকে, তো তার চেয়ে অনেক ভালো থাকবে বলে আপনি মনে করতেন? হ্যাঁ, অবশ্যই ভালো থাকবে। যেমন মনে করেন একটা লোক যদি বিদেশে নর্মালি মিডল ইস্টে গেলেও 7-8 লাখ টাকা লাগে, একজনে যদি 8 লাখ টাকা ইনভেস্ট করে যদি একটা গারলের ফার্ম দেয়, সে মিনিমাম 40 থেকে 50টা গারলদা শুরু করতে পারবে। বাচ্চা গারলদা যদি শুরু করে, তো একটা গারল এই মানে বছরে না, ঠিক 13 মাসে 14 মাসে 2বার বাচ্চা দেয়। যদি পুষ্টির ঘাটতি না থাকে তাহলে 12 মাসে 2বার বাচ্চা দেয়। যদি পুষ্টির ঘাটতি থাকে তাহলে 13 মাসে বা 14 মাসে 2বার বাচ্চা দেয়। তাই 2বার বাচ্চা দিলে তো ওই গারল যেহেতু এটা খুবই চাহিদার কারণ হলো গারলের মাংস খুবই সুস্বাদু এবং এটার একেবারে অন্য খাসির মাংস কোন, গরুর মাংস কোন, ওই মাংসের মধ্যে যে চর্বি আছে, এটা যে অনেক সময় ডাক্তাররা মাংস খাওয়া নিষেধ করে দেয়। যে রুগীকে ডাক্তারে গরুর মাংস বা আদার্স মাংস খাওয়া নিষেধ করে দেয়, সেই রুগীটাই গারলের মাংস ইজিলি খেতে পারবে, কারণ এটার মধ্যে কোনো চর্বি নাই। এখন আমি যেটা বলতে চাচ্ছি, যে কেউ যদি এই গারলটা পালন শুরু করে, সে মিনিমাম যদি মনে করেন 30টা থেকে 40টা দিয়ে যদি শুরু করে, তো এই 40টা গারল যদি সে বাচ্চা বয়স যদি সে কিনে, মানে 4 মাস থেকে 6 মাসের মধ্যে যদি কিনে, তাহলে সে এই বাচ্চাটা যখন আরও 4 মাস পরে সে 9 মাস 10 মাসের মধ্যে সে প্রেগনেন্ট হয়, আর 4 মাস পরে সে বাচ্চা দিবে। তা টোটালি যদি একজনে যদি এই বাচ্চা কিনে, সে 1.5 বছর পরে এটা থেকে সে আউটপুট আসবে। 1.5 বছর পরে বলতে সে 1 বছর পরে সে বাচ্চা দিবে, আর আরো 6 মাসের মধ্যে তখন সে বিক্রি করবে। হ্যাঁ, বিক্রি করার উপযোগী হবে 4 মাসে। তখন সে বিক্রি করলে তার এখান থেকে মুনাফাটা আসবে, ভালো মুনাফা আসবে। যদি 4 মাসের একটা বাচ্চা বিক্রি করে, মিনিমাম সে 8,000 টাকা বিক্রি করতে পারবে 4 মাসের বাচ্চা। হ্যাঁ, আর যদি 6 মাসের বাচ্চা বিক্রি করে, তাহলে 10,000 টাকা ইজিলি বিক্রি করতে পারবে। আচ্ছা। এখন যদি একটা লোক যদি 30 থেকে 40টা দিয়ে শুরু করে, তে সে 1.5 বছর পর থেকে যে আউটপুটটা আসবে, তখন সে বিদেশে গেলে তো সে 8 লাখ 9 লাখ টাকা সে খরচ করে ওটা ইনভেস্ট করে ফেলছে, ওটা পুরোটাই বিনিশ, তার কাজ করে তুলতে হবে। কিন্তু যদি সে এই ফার্মটা শুরু করে, সে এখানে যে 8 লাখ টাকা ইনভেস্ট করছে বা 6 লাখ টাকা ইনভেস্ট করছে, ওই টাকাটা কিন্তু থেকেই যাচ্ছে এবং এটা ডে বাই ডে এটা বেড়ে যাচ্ছে। অবশ্যই। হ্যাঁ, যেরকম আপনি যদি একজনে মনে করে আমি 30টা বাচ্চা বেড়া কিনলাম, তো আমি 30টা যখন বাচ্চা দিল, 30টার মধ্যে যদি দুইটা এই ছেলে ভেড়া থাকে,
28টা মেয়ে বেড়া থাকে, 28 দুগুণে মানে 28-এর ডাবল। আচ্ছা আচ্ছা, যখন বাচ্চা হবে, হ্যাঁ বাচ্চা হবে 28-এর ডাবল হবে, 2 গুণ হবে। আচ্ছা আচ্ছা তখন সে যদি মনে করে না আমি একটা চালান বিক্রি করব না, আচ্ছা, তখন তার ওই বেড়ার এটা তার বড় হয়ে গেল। বুঝতে পারছি। সে যদি এরকম করে যদি 100টা কেউ যদি মানে এখানে তার অনেক চিন্তা ভাবনা করে সে যদি আগায় নেয় এখানে, তাহলে সে অনেক ভালো কিছু করতে পারবে। অবশ্যই গুলি করতে পারে। সে একজন লোক যদি মনে করে 100টা বেড়া যদি পালে, 100টা বেড়া মা বেড়া যদি থাকে, তাইলে তার সব খরচ যে বছরের শেষে একদম নিট খুব ভালো একটা বেনিফিট থাকবে। একদম আপনার যদি লাভ কমও হয় তাও সে বছরে মানে অ্যাভারেজ মাসে যা 50 থেকে 60,000 টাকা ইনকাম করা সম্ভব। প্রতি মাসে যদি প্রতি 100 মাসে তার মানে ফিমেল থাকে, 100 যদি থাকে আচ্ছা, প্রতি মাসে মানে মিনিমাম 50 থেকে 60,000 আর টাকা 100 income ফিমেল করছে। তো দেখা যায় যে সে যদি বাচ্চা দিয়ে শুরু করে তাহলে এখানে হয়তো 7-8 লাখ টাকা, এবং তার এক বছর যে পালতে গিয়ে হয়তো তার এখানে আরো কিছু খরচ যাবে, হয়তো 10-12 লাখ টাকা তার মানে পুঁজি লাগতে পারে। খরচে যে ব্যাপারটা আমি বলি, খাবার দাবারের যে খরচ, খরচের যে ব্যাপারটা একেবারেই খরচ কম। এদের এক নম্বর হলো গা, যদি মাঠে চড়ানোর ব্যবস্থা থাকে, রাখাল থাকে মাঠে যদি চড়ায়, যে ডেইলি 4 থেকে 5 ঘন্টা যদি মাঠে চড়া, তার কোনো খাবার লাগে না। আর কোনো খাবার আর নেই না। সবচেয়ে বড় কথা, ওরা সব খায়, সব ঘাস খায়, খড় খায়, আর ওদের রোগবালাই একেবারেই নাই, আচ্ছা নাই বললেই চলে। ওরা বছরে 6 মাস অন্তর অন্তর পিপিআর ভ্যাকসিন দিতে হয়। আর রোগ বলতে এর লিগা কৃমির আক্রমণটা একটু বেশি। এটা আচ্ছা। 3 মাস পর পর যদি, যেহেতু এরা চোরে চোরে খায় বিভিন্ন মানে একদম, হ্যাঁ। এই জন্য কৃমির আক্রমণটা একটু বেশি যেহেতু হয়। এই যে মাটির বুঝতে সাথে পারছি। সম্পৃক্ত, মাঠে চড়ায় খায়, 3 মাস পর পর যদি কৃমির ওষুধ দেওয়া হয়, তাহলে তার আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে গারলের হচ্ছে কৃমি নাশক করতে হবে 3 মাস পর পর, আর 6 মাস পর পর হচ্ছে PPR পিপিআর এর ভ্যাকসিনটা। ভ্যাকসিন আর কোনো কি ভ্যাকসিন করতে না, হয়? আর কোনো ভ্যাকসিন লাগে না। আর ওদের মাঝে মধ্যে এই জ্বর হয়, আচ্ছা। এটা মেজর কিছু না। যদি জ্বর হলে ওরা খাবে না, মানে একটু থুম ধরে থাকবে, শরীরে ধরলে বুঝবে, টেম্পারেচার বোঝা যাবে। আর অনেক সময় টেম্পারেচার মাপা যায়, যদি 102-এর উপরে হয়, তাপ হয়, তাহলে ওদের নর্মাল যে এই এইচ ব্যাট আছে বা নাপা ব্যাট আছে। এখন তো ওই পশুদের অনেক এই প্রতি গ্রামে খুব ভালো ভালো ফার্মেসিতে সব ওষুধে এখন পাওয়া যায়। আর মাঝে মধ্যে ওদের পেট খারাপ হয়, এটা খুব কম হলে আপনি একবার ওষুধ খাওয়ালে ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা যার ফলে এদের এই মেজর কোনো প্রবলেম নাই। আচ্ছা মঞ্জু ভাই, আপনি খুব মানে সুন্দর সুন্দর কিছু আসলে পরামর্শ দিলেন। যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তো আপনি তো আমি শুনলাম যে এই গারলগুলো যেহেতু এখন কর্মচারীর জন্য বিক্রি করে দিবেন, তো চলেন আপনার কিছু গারল আমরা আসলে দেখি যে আসলে কেমন দাম। জি জি জি। তো মঞ্জু ভাই, আমরা খুব সুন্দর একটা গারল দেখতেছি, ঘাস খাচ্ছে। এটা কি জাতের, মানে কি পাঠা না পাঠি? এটা পাঠি, এটা প্রেগনেন্ট। এটা pregnant, এটা প্রেগনেন্ট। এটা আগামী 1-1.5 মাসের মধ্যে ও বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, এটা না? জি জি আচ্ছা, এবার কি প্রথম বাচ্চা দিবে? জি জি, প্রথম বাচ্চা দিবে। আপনি তো একদম সব বাচ্চা সংগ্রহ করছেন, আমি সবগুলো আমি তো ছোট বয়স কম। আমি তো ছোট আনছি 3-4 মাসের। এটা বয়স এখন 13 মাস। 13 মাস না? জি। আচ্ছা, তো এই যে এই প্রেগনেন্ট যে গারলটা, এই গারলটা যদি এখন আমার কোনো দর্শক আপনার কাছ থেকে নিতে চায়, তো কেমন দাম পড়বে তাদের? এটা আসলে আমি যদি এটা মার্কেট যে প্রাইস, আমি যেখান থেকে কিনে আনছিলাম, তো ওই এলাকার প্রাইস অনুযায়ী যদি বলি, এটা 15 থেকে 18,000 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা, ওই এলাকার না বলেন, এখন যেহেতু আপনি ছেড়ে দিবেন, যেহেতু আপনি ব্যবসা করেন, আপনি আর এখন এটা কর্মচারীর জন্য পারতেছেন না, হ্যাঁ, জি, জি। আপনি কেমন হলে ছাড়বেন সেটা বলেন, যেহেতু আপনার কাছ থেকে এখন নিবে তারা। যে আমি এখন ওই যেগুলি প্রেগনেন্ট, এই যে এটা একটু সাইজে ছোট, একটা বড় আছে সাইজের, আচ্ছা, মানে 15 থেকে আমার অ্যাভারেজে 20,000 টাকার মধ্যে যেগুলো আপনার হচ্ছে প্রেগনেন্ট, মানে এটা থেকে আরো অনেক বড় আছে, আরো বড় বড় আছে না? জি জি জি। আচ্ছা, তবে যেহেতু ছোট ছোটটার দাম তো একটু কম, এটার দামটা কেমন? এটা আমি 15 এখন এটা হচ্ছে 15,000? জি জি। আচ্ছা, এটা কি মানে একদম ফিক্স না, আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে? এটা আলোচনা সাপেক্ষে কিছুটা কম হ্যাঁ, দর্শক নিতে পারবে। যাবে। আচ্ছা, তো আমরা কিছু বাচ্চা দেখতেছি, ওই যে এটা তো একদম বাচ্চা, তাই না? এটা বাচ্চা, কিন্তু এটা মানে আমার এখানে বাচ্চা না, আমি এটা ওখানে কিনে আনছিলাম এই বাচ্চা। আচ্ছা, তো এটাই সবচেয়ে ছোট যেগুলো কিনে আনছিলাম, আর আমার এখানে বাচ্চা আছে আরো, যেগুলো আমার এখানে হয়েছে আর আচ্ছা, কি। আপনি কিনে আনছেন পরে, কিনা তো আনছেন অনেক দিন আগে? কিনে আনছি অনেকদিন আগে, কিন্তু এটা অসুস্থ ছিল। আচ্ছা, যার কারণে এটা বড় হয় নাই? না, ট্রিটমেন্ট করে এটাকে এখন মোটামুটি সুস্থ আছে। এই একটাই আচ্ছা, এই একটা মানে গারল আপনার সমস্যা হয়েছে? সমস্যা ছিল। আচ্ছা, তো গারল কিন্তু গিয়ে তো অনেকে বিভিন্ন বয়সের ক্ষেত্রে প্রতারিত হয়, আপনি কি ধরনের কোনো প্রতারণার শিকার হয়েছেন? জি জি জি। এটা হচ্ছে আপনার এই অনেকে গারলের যে বাচ্চাদের গ্রোথটা এত বেশি, যে 2 মাসের বাচ্চা আর 6 মাসের বাচ্চা, এটা এই বোঝা খুব কষ্ট। যদি যে খামারি সে যদি ইচ্ছা করে না দেয়, তাহলে বোঝা মুশকিল। তো এখন আমি যখন কিনে নিয়ে আসছি, আমি তো এই দূর থেকে নিয়ে আসছি, মেহেরপুর, কুষ্টিয়া, ওখান থেকে নিয়ে আসছি। আমাকে এই বেশ কয়টা বাচ্চা একেবারে ছোটো বাচ্চা দিয়ে দিয়েছে, যেগুলি হয়তো 1.5 মাস বা 2 মাস, আর একটা বাচ্চা 4 মাস মতো মায়ের দুধ খায়।
আচ্ছা যে যদি 2 মাসের বাচ্চাটা বিক্রি করে দেয়, সে মার দুধ পাচ্ছে না, তার যে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটা গড়ে ওঠে না ওঠার কারণে সে অল্প এই বাচ্চাটা যদি কিনে নেয়, সে হয়তো অল্প একটু জ্বর হইলো বা নর্মাল কিছু পাতলা পায়খানা হইলো বা নর্মাল কোনো সিমটমে হয়তো সে মারা যেতে পারে, কারণ যেহেতু তার শরীরে পুষ্টি ঘাটতি। তো সেই জন্য আমি বলবো যারা এই গারলের বিজনেস করতে চায় তারা যেন অন্তত এই 4 মাসের নিচের জন্য বাচ্চা না কিনে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যদি বড় কিনতে পারে ভালো, কিন্তু আবার যদি ওই মা ভেড়া কিনে, মা ভেড়া কিনলে অনেক সময় দেখা গেছে কি যে ফার্মটি কিনছে এই ফার্মে এই মা ভেড়া কত বছর ধরে সে বাচ্চা দিতেছে এটা তো সে জানে না। কিন্তু যে বিক্রি করতেছে উনি যদি বলে যে না এটা আমার এই প্রথম বাচ্চা বা এটা দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে, তো ওটা ঠিক আছে। কিন্তু আমি মনে করি যে একটু অ্যাডাল্ট বাচ্চা কিনাই ভালো। আচ্ছা যেরকম 6 মাস বয়স, 5-6 মাসের বয়সে যদি বাচ্চা কিনে তাইলে আর রিস্ক থাকে না। আচ্ছা। তো মঞ্জু এদিকে দেখতেছি বড় বড় যে গারলগুলো, সেই গারলগুলো, তো এগুলোই কি আপনার এই যে মানে 15 থেকে 20 মধ্যে দাম নাকি? জি, এটা এই আলোচনা সাপেক্ষে যেগুলি বড়, এই যে আচ্ছা, আচ্ছা। এই যে একটা এটা হ্যাঁ, বড়টা। এটা বড়, হ্যাঁ এটা আমি কিনে আনছিলাম 20,000 টাকা দা। বড়টা? হ্যাঁ, একবার বাচ্চা দিয়েছে। এটা বাচ্চা হচ্ছে এটা আচ্ছা, ওই সাতেরটা। 7 টাকার বাচ্চা। আচ্ছা। ওটাই ফার্স্ট বাচ্চা তো দিয়েছে। আপনি ওইটা বড়টা এখন কত দাম আছে? বড়টা এখন আবার সে প্রেগনেন্ট। আচ্ছা, আবার হ্যাঁ, প্রেগন্যান্ট। আবার প্রেগনেন্ট। তো বড়টা আপনি কত হলে ছাড়বেন? এইটা মনে করেন আমি 18 হলে ছেড়ে দেবো। এখন 18 হলে ছেড়ে দিবেন? জি, জি। অথচ কিনা ছিল 20,000। কিনা 20,000 ছিল, সে একটা বাচ্চা দিয়েছে, আমার ওখানে বেনিফিট আছে। আচ্ছা, ওইখানে লাভ আছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তবে এগুলো তো পাঠা না? জি, এটি আচ্ছা, পাঠা। আচ্ছা, আপনার এখানে তো টোটাল 5টা পাঠা আছে। জি, 5টা পাঠা আছে। এগুলো কি অ্যাডাল্ট পাঠা? হ্যাঁ, 3টা অ্যাডাল্ট পাঠা, ওরা অ্যাক্টিভ আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওরা অ্যাক্টিভ। আর 2টা হচ্ছে বাচ্চা। আচ্ছা। আমার এখানে এসে এই পাঠাগুলোর দাম কেমন পড়বে? এই পাঠাগুলি আপনার এই পাঠাগুলি পড়বে 20 প্লাস। পাঠাগুলো? জি, পাঠাগুলির দাম একটু বেশি। হ্যাঁ, কারণ আমি যে পাঠাটা কিনে আনছিলাম ওটা 31,000 টাকাতে কিনে আনছিলাম। পাঠাটা আমি এবার কুরবানি দিয়ে দিয়েছি। পাঠাটা বড়, সবার বড়টা? সবার বড়টা কুরবানি দিয়ে দিয়েছি। ঠিক আছে। তো এই গারলগুলো আসলে ওজন কেমন হয় সর্বোচ্চ, এটা বলতে পারবেন? ওজন আপনার যারা ওই প্রোডাকশনের জন্য পারলে ওই এক্সট্রা যে দানাদার খাবারটা আমরা বেশি দিই না। দানাদার খাবারটা বেশি দিই না বলে দেই না। এই আপনার বছরে যখন এই শুকনা সিজন, যেরকম এই মানে চৈত্রিক মাস, ফাল্গুন চৈত্র মাস, এই 2 মাসে একটু ঘাস ঘাটতে থাকে, তখন এক্সট্রা খাবার দিতে হয়। আর এই যে পাশাপাশি আমরা যে নেপিয়ারের চাষ করছি, নেপিয়ার গাছ চাষ করছি, এইটা খড়ের সাথে মিক্স করে ওই একবেলা খাবার দিই। তো আপনার ওই এটা যেহেতু আমরা এক্সট্রা খাবার দিলে হয় কি এদের গ্রোথটা বেশি হয়, তখন বাচ্চা কম দেয়, প্রোডাকশন কমে যায়। আচ্ছা, আচ্ছা। এখন কেউ যদি মাংসের জন্য কেউ করতে চায়, তখন যদি প্রতিদিন যদি দানাদার কিছু খাবার দেয়, তাহলে ওরা এরা একটা গারল মানে মাঝারি একটা গারল 30 থেকে 40 কেজি ওজন হয়, আর যেগুলি আরও বড় 50-60 কেজি পর্যন্ত ওজন হয়। আচ্ছা, আচ্ছা। তাহলে তো মানে অনেক ভালো ওজন হয় এদের। জি, ভালো ওজন। আমার এখানে 35 কেজি ওজনের আছে। যেরকম এই যে এটা 35 কেজি হবে। এটা? হ্যাঁ, এটা 35 কেজি হবে, এটা 30 কেজি হবে। এগুলো লাইভ ওয়েটে না? জি। আচ্ছা। তো মঞ্জু ভাই, আপনার কাছ থেকে যদি আমার দর্শকরা নিতে চায় তাহলে মানে কিভাবে নিবে, একটু যোগাযোগের মাধ্যমটা যদি বলেন। যোগাযোগের মাধ্যমটা আমার ওই যে মোবাইল নাম্বার ফোন করলেই হবে। মোবাইলে ফোন করলেই হবে না? মোবাইলে ফোন করলেই হবে। আচ্ছা, তো আপনার যে নাম্বারটাতে ফোন করবে, নাম্বারটা যদি একটু বলে দিতেন দর্শকদের উদ্দেশ্যে। 0182-910-8698। আচ্ছা, এই নাম্বারে তারা যোগাযোগ করতে পারবে? জি। আচ্ছা, মঞ্জু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। জি, আপনাকে ধন্যবাদ।